ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন। ভোর ৫টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সড়কের পাশে দাঁড়িয়েছিল একটি যাত্রীবাহী প্রাইভেট কার। এ সময় ঘন কুয়াশার কারণে পেছন দিক থেকে প্রাইভেট কারটিকে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে ঘটনাস্থলে নিহত হন প্রাইভেট কারের এক নারী যাত্রী। আহত ৫ জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এই দুর্ঘটনার বিষয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিতু রায়। জিতু, একের পর এক দুর্ঘটনা আমরা গতকালও দেখেছি, আজকেও ঘটলো। আসলে কি নির্দেশনা দেওয়া হচ্ছে এই দুর্ঘটনার রোধে? কোনো গতিসীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে এর বেশি যানবাহন গতি তুলতে পারবে না, বা এরকম কোনো নির্দেশনা এসেছে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে? প্রশ্নটা আরেকবার যদি করেন। হ্যাঁ জিতু, আমরা একের পর এক দুর্ঘটনা দেখছি, তো আসলে আজকের দুর্ঘটনা সম্পর্কেও জানাবেন, আর পাশাপাশি বলবেন যে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কি কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা এই দুর্ঘটনা রোধে? দেখুন, আমরা গতদিন সকালে যে দুর্ঘটনাটি দেখেছি, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের প্রায় 7টি জায়গায় দুর্ঘটনা ঘটেছে। ঠিক আজকে সকালেও ভোরের দিকে 5টার দিকে একই ধরনের দুর্ঘটনার প্রকৃতিটি একই রকমের। গতদিন যেভাবে প্রাইভেট কারকে ধাক্কা দিয়েছিল বাস, ঠিক তেমনি আজকেও একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয় কাভার্ড ভ্যান, এবং এর গতি অত্যন্ত বেশি ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা, এবং পরবর্তীতে উদ্ধার কার্য পরিচালনা করেছেন হাইওয়ে পুলিশ। তারা যেটি বলছেন, অতিরিক্ত গতির কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটছে। হচ্ছে হাইওয়েতে যে গতি করা প্রয়োজন, সেই গতি অনুযায়ী যদি গাড়ি চলে থাকে তাহলেও কিন্তু এই দুর্ঘটনাটি অনেক প্রবণতা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে ঘন কুয়াশা। আর এই ঘন কুয়াশার মধ্যে এখন পর্যন্ত হাইওয়ে পুলিশ সুনির্দিষ্ট কোনো নির্দেশনা কিন্তু প্রদান করেনি। কিন্তু আমরা যেটি লক্ষ্য করতে পারছিলাম যে ঘন কুয়াশার কারণে বা কুয়াশা ছাড়াও আমরা দেখেছি এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এখন কিন্তু অনেকগুলো সড়কবাতি একেবারেই দেখা যায় না। তার মধ্য থেকে এখন যে ঘন কুয়াশা, তার মধ্যে সড়ক বাতিগুলো কিন্তু তাদের গতি নির্ণয় হিসেবে কিন্তু কাজ করতে পারে। সেই জায়গাটাতে যখন সড়ক বাতিতে না জ্বলে থাকে তখন কিন্তু গাড়ির নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। ফায়ার সার্ভিসও একই কথা বলেছেন যে এই দুর্ঘটনাগুলোর মূল কারণ হচ্ছে গাড়ির গতি, আর এই গতির কারণে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে। ফায়ার সার্ভিস বলছেন যে এই ক্ষেত্রে সচেতনতা দরকার। প্রকৃতপক্ষে এই যে দুর্ঘটনাগুলো ঘটছে, গতদিন যে দুর্ঘটনাটি প্রাইভেট কারটি থেমেছিল সড়কের পাশে, আর আজকেও যে মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল যে প্রাইভেট কারটি, তাকে পেছন থেকে কাভার্ড ভ্যানটি ধাক্কা দেয়। তো এই যে পরিস্থিতি যেটি দাঁড়িয়েছে, ঘন কুয়াশার কারণে গাড়ির গতিরোধ, বিপরীতমুখী কথাবার্তা, এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করা বা সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্বহীনতা, এই সব মিলিয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে কিন্তু এখন মরণ ফাঁদে তৈরি হয়েছে। এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য কিন্তু দ্রুত যদি ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে কিন্তু এই দুর্ঘটনা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে বলে মনে করছি। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিতু রায়। এর আগে রোববার ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক স্থানে বাস সহ কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। এছাড়া চাঁদপুরে মেঘনা নদীতে সংঘর্ষ হয়েছে দুটি লঞ্চের মধ্যে। ঘন কুয়াশার দেখা মিলছে সারা দেশে। বৃষ্টিসীমা কমে আসায় দিনের বেলায়ও সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। এর মধ্যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে বেশ কয়েকটি যানবাহন। ঢাকা থেকে মাওয়াগামী একটি ট্রাক বিকল হলে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস। কেউটখালীতে সংঘর্ষ হয় দুটি বাসের। এছাড়াও রোববার ভোরের দিকে মহাসড়কের বিভিন্ন স্থানে ঘটে একাধিক সংঘর্ষের ঘটনা। তো এত কুয়াশা রাস্তায় গাড়ি সিরিয়ালে মারি খাইছে, আমার পিছনে আমার আগে ইনা পরিবহন মারি খাইছে, কভার মার, মানে ভাই কি করবো ভাই। হঠাৎ করে সামনে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো আমরা আগে থেকে জানি না, এবার হঠাৎ করে মনে করেন যে সামনে প্রচেষ্টা। পুলিশ জানায় মহাসড়কটির বিভিন্ন পয়েন্টে সংঘর্ষের ঘটনায় বাস সহ অন্তত 7টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঘটে হতাহতের ঘটনাও। কাভার্ড ভ্যান, অজ্ঞাতনামা বাস এবং মাইক্রো তিনটা চলে যায়। কিন্তু এই বাসের পিছনে এই সাকুরা পরিবহন একটা ধাক্কা দেয়, সাকুরা পরিবহনের পরে ধাক্কা দেয় হলো এনা পরিবহনের পিছনে ধাক্কা দেয় হলো আমাদের গোল্ডেন লাইন পরিবহন।
এদিকে ঘন কুয়াশার কারণে চাঁদপুরের কাছে মেঘনা নদীতে ঢাকা বরিশাল রুটের দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তেমন কেউ আহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। অনেক ঘন কুয়াশা ছিল, তার পরবর্তীতে আওলাদের মেইন চালক যে সে চালায়নি। হঠাৎ করে এমন একটা আওয়াজ হয়েছে যে লঞ্চ একবার আমরা ছিটকে পড়ে গেছি। আওলাদ 10-এর মনে করে তলা ফাইটে গেছে, সামনে পানি আছে, এই কারণে লঞ্চ বন্ধ আছিল। পরে আমাকে এই লঞ্চটা রিসিভ করে আনছে। এই ঘটনায় 2 লঞ্চের 4 মাস্টারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে BIWTA। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে 3 আরোহী নিহত হয়েছেন। রোববার মধ্যরাতে সদর উপজেলার পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আড়াইওরা মধ্যপাড়ায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে ভুবন ঘর ফিরছিলেন আহাদ হোসেন, মিনহাজুল ও মোহাম্মদ ইমন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় বলে ধারণা পুলিশের। 7 দিনের মধ্যে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার বিকেলে রাজধানীর কাকরাইলে গণ অনশন শেষে এই ঘোষণা দেয় সংগঠনটি। রোববার দুপুরে জাতীয় জাদুঘরের সামনে জমায়েত হয় ইনকিলাব মঞ্চ। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, সারা দেশে দলটির সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং জুলাই গণ অভ্যুত্থানে যোদ্ধাদের জীবনের নিরাপত্তা, এই 3 দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে গণজমায়েত কর্মসূচি দেয় সংগঠনটি। দুপুর 12টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হয় মিছিলটি। পুলিশি বাধার মুখে কাকরাইলে রাস্তার পাশে অনশন শুরু করে তারা। 3:30টার দিকে মূল সড়ক অবরোধ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। 3:45টার দিকে প্রধান উপদেষ্টার PS তাদের লিখিত দাবি গ্রহণ করে। পরে 1 সপ্তাহের মধ্যে 3 দাবির অগ্রগতি না হলে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে তারা। আওয়ামী লীগের যেসব ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত যে কমিটিগুলো ছিল, তাদের যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তারা নিষিদ্ধ সংগঠন, এখন তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ছাত্রদের এই অবদানকে, ছাত্রদের এই নিরাপত্তার ব্যাপারে তারা অবহেলা করে, তাহলে এই বিপ্লব বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। 1 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ব্যাপারে কোনো দৃশ্যমান উন্নতি দেখা না যায়, সন্ত্রাসীদের গ্রেফতারের উন্নতি দেখা না যায়, আগামী 29শে ডিসেম্বর রবিবার দুপুর 1টায় আমরা সচিবালয় ঘেরাও করব। আইনের দিক থেকে আওয়ামী লীগের ভোটে প্রতিদ্বন্দ্বিতায় বাধা না থাকলেও গণহত্যাকারীদের নির্বাচনে আসতে দেবে না ছাত্র জনতা। রোববার দুপুরে রংপুরে শহীদের কবর জিয়ারতে গিয়ে কথা বলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় তিনি আরো বলেন, ফ্যাসিবাদী ও মানবতা বিরোধী অপরাধীদের প্রতিরোধে প্রয়োজনে আবারও আন্দোলনে নামার জন্য ছাত্র জনতা প্রস্তুত আছে। জুলাই বিপ্লবে রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলার 8 শহীদের কবর জিয়ারত শেষে পরিবারের সঙ্গে দেখা করেন সংগঠনটির নেতারা। এ সময় জেলা ও বিভাগের নেতারাও তাদের সঙ্গে উপস্থিত ছিলেন। বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে যে ভয়ঙ্করতম পাপ আওয়ামী লীগ দল হিসেবে করেছে, সেই পাপ থেকে মুক্তির এখন পর্যন্ত কোনো উপায় তারা অবলম্বন করে নাই। এখনো পর্যন্ত আমাদের সহযোদ্ধাদেরকে খুনের হুমকি দিয়ে বেরোচ্ছে। রাজধানীতে চাঁদাবাজের তালিকায় নাম থাকলে ছাড়া হবে না রাঘব বোয়ালদেরও, এমন হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি। তবে অপরাধ বিশ্লেষকরা বলছেন, চাঁদাবাজদের নাম ও রাজনৈতিক পরিচয় জনসম্মুখে প্রকাশের পাশাপাশি পৃষ্ঠপোষকদেরও ধরতে হবে। এছাড়াও রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদাবাজি করতে না পারে তাও নিশ্চিত করতে হবে। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি। ঢাকা সহ সারা দেশে কমেনি চাঁদাবাজদের দৌরাত্ম্য। ডিএমপি কমিশনার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর এই বক্তব্যেও বিষয়টি স্পষ্ট। ডিএমপি কমিশনার শিগগিরই চাঁদাবাজদের ধরার কথা বললেও অপরাধ বিশ্লেষকরা মনে করেন, শুধু মাঠে চাঁদাবাজদের ধরলে মিলবে না সুফল, চাঁদাবাজদের পৃষ্ঠপোষকদেরও ধরার পরামর্শ তাদের। এই ধরনের বক্তব্য আমরা বহু শুনেছি যে এই মাসে এই এত তারিখের মধ্যে চাঁদাবাজদের তালিকা হচ্ছে, সিন্ডিকেটের তালিকা হচ্ছে, এদেরকে ধরা হবে।
এই বক্তব্যগুলোর প্রতি মানুষের এখন খুব একটা বেশি আস্থা নাই। মানুষ এখন অ্যাকশন দেখতে চায়। আওয়ামী সরকারের আমলে দলীয় নেতাকর্মীরা চাঁদাবাজিতে সরাসরি জড়িত থাকলেও তারা এখন পলাতক। এই অপরাধ বিশ্লেষক মনে করেন, নতুন করে রাজনৈতিক পরিচয়ে কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে তা নিশ্চিত করতে হবে এখনই। চাঁদাবাজি ঠিকই আছে, শুধু মানুষগুলো পরিবর্তন হয়েছে। তো এখন প্রশ্ন হলো যে বিগত সরকারের পৃষ্ঠপোষকতায়, বিগত সরকারের কোনো রাজনৈতিক দল নেতার পৃষ্ঠপোষকতায় যারা চাঁদাবাজি করেছেন তারা তো এখন নেই। তাহলে এই যে নতুন যে মানুষগুলো যে আসলো চাঁদাবাজিতে, তারা আসলে কারা বা তাদের রাজনৈতিক পরিচয় কি? পুলিশ বলছে কোনো রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজির সুযোগ নেই। তালিকায় রাঘব বোয়ালদের নাম আসলে তাদেরও ধরা হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা ব্যাকগ্রাউন্ড আমাদের কাছে মুখ্য বিষয় নয়। কোনো রাজনৈতিক দল থেকে নিশ্চয়ই তা কাউকে বলা হয়নি যে তোমরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করো। আমাদের কাছে অপরাধী। চাঁদাবাজির ঘটনায় অনেকে মামলা করতে চান না, ফলে আসল চাঁদাবাজ থেকে যায় ধরাছোঁয়ার বাইরে, বলছে পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত 12 বছরের শিশু আরাফাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার রাতে 10টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আরাফাতের জানাজা অনুষ্ঠিত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত আরাফাতকে বাঁচানো যায়নি। আরাফাত জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত হয়েছিল। আরাফাতের হত্যাকারীদের দ্রুত বিচারেরও দাবি করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজ্ঞপ্তিতে। রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। রুটিন অস্ত্রোপচারেও সময় মতো না হওয়ায় বেড়েছে ভোগান্তি। 1 সপ্তাহ অপেক্ষা করেও জরুরি বিভাগে সেবা পাচ্ছেন না বলে অভিযোগ অনেক রোগীর। আর যারা ভর্তি আছেন তাদেরও অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। বিষয়টি স্বীকার করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের রোববার দুপুর 1টার চিত্র। বহির্বিভাগ, জরুরি বিভাগ, ক্যাজুয়ালিটি, বারান্দা সহ সব জায়গায় রোগীদের দীর্ঘ সারি। বরগুনার রাজমিস্ত্রি ফোরকান ছাদ থেকে পড়ে আহত হওয়ার পর ভর্তি হন এই হাসপাতালে। 4 দিনেও জরুরি সেবা পাননি বলে অভিযোগ তার। একই অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা সাদেকও। বৃহস্পতিবার 3টে বাজে এখানে পৌঁছার পরে এখন পর্যন্ত আমি শুধুমাত্র একটা গ্যাস্ট্রিকের বড়ি আর ওই ফ্লুক্সিলিন এইটি আমি খাই। 6 দিন হয়েছে আইসি এখানে, তারপর পরে খালি ব্যথার ট্যাবলেট আর ইঞ্জেকশন দেয়, ডাক্তার কোনো দেখার না। 1000 শয্যার হাসপাতালটিতে রোগীর চাপ এতটাই বেড়েছে যে নতুন রোগী এলে জরুরি বিভাগে সেবা দিয়েই ফিরিয়ে দেয়া হচ্ছে। সরকারি এই হাসপাতালে নানাভাবে টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ অনেকের। ব্যান্ডেজ করার জন্য 980 টাকা চাই, আমি 900 টাকা দিই, কোনো রিসিভও দেয় না। 1000 টাকা দিয়ে 100 টাকা আমাকে ফেরত দেয়, মানে সব কাজে টাকা। 13 দিন ধরে ভর্তি আমি এনে, 13 দিন তেনে মনে করেন উপরে সিট হয় না দেখে আমি উঠতে পারতেছি না, আমার অপারেশন হইতেছে না। 2 সপ্তাহ পরে আসলে তারপর যাই ট্রিটমেন্ট করবে। অভিযোগগুলো স্বীকার করে ভারপ্রাপ্ত পরিচালক বলছেন 1 মাস আগেই দায়িত্ব নিয়েছেন তিনি। অবস্থার উন্নতির জন্য বৈঠক করছেন দফায় দফায়। কালকে আমি ইউনিট চিফদের ডাকছি 2টা কারণে। একটা হচ্ছে যে আমার ওটির সংখ্যা কেমনে বাড়ানো যায়, তারা বলছি যত সম্ভব তাড়াতাড়ি কীভাবে মানুষকে একটু চিকিৎসা দিক থেকে রিলিফ দেওয়া যায়, তাড়াতাড়ি কেমনে ডিসপোজ করা যায়। 5 আগস্টের পর হাসপাতালটির গুরুত্বপূর্ণ পদগুলোতে আসে পরিবর্তন। নতুন করে সব গুছিয়ে সেবা কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার মানি এক্সচেঞ্জগুলোতে পাওয়া যাচ্ছে না চাহিদা মতো ডলার। মূল্য তালিকায় 120 টাকা লেখা থাকলেও ক্রেতাদের ডলার প্রতি গুনতে হচ্ছে 127 টাকার বেশি। এদিকে ব্যাংকাররাও বলছেন আমদানির দায় পরিশোধে হঠাৎ চাপ বেড়েছে, তাই বাড়ছে ডলারের দাম। এমন অবস্থায় আবারও মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা অর্থনীতিবিদদের। দেশের বাইরে ঘুরতে যেতে ডলার খুঁজছিলেন জাকারিয়া ও তার বন্ধু, তবে বেশ কয়েকটি ব্যাংক ও মানি এক্সচেঞ্জে গিয়েও ডলার পেলেন না। বেশ কয়েকটা ব্যাংকে ঘুরলাম, সোনালী ব্যাংকের 2টা ব্রাঞ্চ, রূপালী ব্যাংকেও ঘুরলাম, তো কোথাও ডলার দিতে পারলো না। পরে বেশ কয়েকটা মানি এক্সচেঞ্জেও ঘুরলাম, তাদের কাছেও নাই।
আর একটাতে পেলাম তারা বলছে 127 টাকা 30 পয়সা রেট যাচ্ছে। ভোগান্তি তো অবশ্যই। ব্যাংকগুলোতে গেলাম ফার্স্টে, ওনাদের কথা হচ্ছে ডলার ব্যতীত যদি কোনো হেল্প লাগে তাহলে করতে পারবো। মাস দুয়েক ধরে খোলা বাজারে ডলার বেচাকেনার দর ছিল 120 থেকে 122 টাকার মধ্যে। এখনও মূল্য তালিকা অপরিবর্তিত থাকলেও প্রকৃত দর ছাড়িয়েছে 127 টাকা। আমাদের গাড়ির উপরে নিতে চাই, হবে সেটা হওয়ার তো প্রশ্নই ওঠে না। আর আপনার বর্তমানে প্রযুক্তির যুগে আপনি তো রেট ডেকে রাখতে পারবেন না, পারবেন সম্ভব? তাহলে আর আপনার রেটের মধ্যে যদি বৈষম্য থাকে আপনি তো এই স্থিতিশীলতা কখনোই ফিরবে না। ব্যাংকাররা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী চলতি মাসের মধ্যেই আমদানি বকেয়া পরিশোধ করতে হবে। এছাড়া রেমিটেন্সের ডলার সংগ্রহেও ব্যাংকগুলোকে দাম দিতে হচ্ছে 124 থেকে 125 টাকা পর্যন্ত। কিছু কিছু ব্যাংক আছে যে এলসি খুলে ফেলেছে, এখন তো পেমেন্ট করতে হবে। এখন তো ডলার যদি সাপ্লাই সাইডে একটু কমতি থাকে তখনই রেটটা বেড়ে যায়। প্রতিটা ব্যাংকেরই ম্যাচুরিটি প্রোফাইল করা দরকার আছে, যে আমার ইনফ্লো কত হবে, আউটফ্লো কত হবে, আমি যেগুলো খুলেছি সেগুলো কবে কবে পেমেন্ট ডিউ হবে। অর্থনীতিবিদদের মতে ডলারের চাহিদার পরিপ্রেক্ষিতে যোগান নিশ্চিত না হলে ডলারের দাম বেড়েই চলবে। তাই সংকট মোকাবেলায় বৈদেশিক ঋণের প্রবাহ বাড়াতে হবে। একই সাথে কৃত্রিম সংকট রোধে কঠোর নজরদারি রাখতে হবে। এই মুহূর্তে যে নিট এফডিআই সেটা কিন্তু $1.5 বিলিয়ন কম। তো এখন ওইটাকে কিভাবে বাড়ানো যায়? আবার এই এফডিআই এর মধ্যে বেশ বড় একটা অংশ হচ্ছে যে নিজেদেরই যে ইনভেস্টমেন্ট আগে ছিল সেইটাই আবার তারা ইনভেস্ট করছে। তার মানে হলো নতুন করে কিন্তু ডলারের যে প্রবাহ সেটা কিন্তু খুবই কম। বিশেষজ্ঞরা জানান ডলারের বাড়তি মূল্য আরেক দফা উস্কে দিতে পারে মূল্যস্ফীতিকে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ার বাজার কারসাজিতে জড়িত বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি এবাদুল করিম ও তার স্ত্রী নুরুন নাহার করিম সহ পুরো পরিবার। এ কাজে তাদের সহযোগিতা করে এমটিভি সিকিউরিটিজ ও এবি সিকিউরিটিজ। এমডির পিএস এবং পিওনের নামে এ দুটি হাউজের বিও অ্যাকাউন্টে গেছে 154 কোটি টাকার বেশি। সম্প্রতি ওরিয়ন ইনফিউশনের শেয়ার কারসাজির দায়ে তাদের জরিমানাও করেছে বিএসইসি। বিকন ফার্মাসিউটিক্যালস পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2010 সালে। 13 সালে বিদেশে ওষুধ রপ্তানি শুরু করা কোম্পানিটির রপ্তানি বৃদ্ধি পেলেও 2020-এর পর থেকে তারা আর ওষুধ রপ্তানি করেনি। পরে বিকন মেডিকেল লিমিটেডের নামে রপ্তানি করা হয়, যেখানে প্রতিষ্ঠানটির সব পরিচালক ও দায়িত্বশীলরা এবাদুল করিমের আত্মীয়। লাভের অংশ শেয়ার হোল্ডারদের না দিয়ে নিজেদের মধ্যে রাখতেই এই কৌশল, অভিযোগ সাধারণ বিনিয়োগকারীদের। এখানেই শেষ নয়। বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এবাদুল করিম ও তার স্ত্রী, কোম্পানির চেয়ারম্যান নুরুন নাহার করিম, ছেলে উলফাত করিম, মেয়ে বিকনের পরিচালক রিসানা করিম সহ পরিবারের অনেকে জড়িত শেয়ার কারসাজিতে। সম্প্রতি ওরিয়ন ইনফিউশনের শেয়ার কারসাজির দায়ে তাদের জরিমানা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। 2018, 19, 20 ও 21 সালে বিকন ফার্মার এমডি এবাদুল করিমের পিয়ন আক্তার হোসেন, পিএস আজাদ হোসেন পাটোয়ারি, ছেলে উলফাত করিম, পরিচালক সোহেল আলম সহ শ্বশুরবাড়ির কয়েকজনের বিও অ্যাকাউন্টে 154 কোটি 20 লাখ টাকা জমা দেন এবাদুল করিম। এমন অস্বাভাবিক লেনদেন হয় এমটিভি সিকিউরিটিজ ও এবি সিকিউরিটিজে, যার সবগুলো চেকের কপি ও মানি রিসিট ইন্ডিপেন্ডেন্ট টিভির হাতে এসেছে। এ বিষয়ে ফোনে পাওয়া যায়নি এবাদুল করিমকে। কথা বলেন চেয়ারম্যান নুরুন নাহার করিম। বলেন তিনি শেয়ার ব্যবসার কিছুই বোঝেন না, সিকিউরিটিজ হাউসের লোকজন সব করেন। 260 করে কিনছি, এখন বিঘরে সে মার্কেটে খোঁজ নিয়ে দেন কত করে 100 টাকা দেন। এটা সম্বন্ধে কিছুই বলতে পারবো না। আসল কথা কি, আমি শেয়ার ব্যাপারটা খুব বুঝি কম, বললাম না, বুঝ দেখে আমি যতগুলো শেয়ার সব শেয়ার আমার ধরা খাওয়া। 2016, 17, 18 ও 19 এবং 20 সালে বিনিয়োগকারীদের শেয়ার প্রতি 5 থেকে 6% লভ্যাংশ দেয় কোম্পানিটি, যদিও পরের বছরগুলোতে বেড়েছে লভ্যাংশের পরিমাণ। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুরে তথ্য মেলায় সরকারি 4টি সংস্থার স্থলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী লেখা লিফলেট প্রচারের অভিযোগ উঠেছে। বিষয়টিকে নিছক ভুল বলে দাবি করেছেন স্টলের দায়িত্বে থাকা কর্মকর্তারা। তবে একে হাসিনা প্রীতি উল্লেখ করে শাস্তির দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে 2 দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করেন জেলার প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। মেলার আয়োজক জেলার প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি, সনাক।
তবে মেলা শুরুর পরপরই দর্শনার্থীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। কর্মসংস্থান ও জনশক্তি, মৎস্য সঞ্চয় অফিস ও পরিবার পরিকল্পনা বিভাগের স্টল থেকে বিতরণ করা হয় মুজিব বর্ষের লিফলেট ও শেখ হাসিনার বাণী লেখা লিফলেট। এক পর্যায়ে মেলা প্রাঙ্গণে ক্ষোভ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শেখ হাসিনা পালালেও কিন্তু তার যে দোসররা আছে এবং এই যে দুর্নীতিতে স্বচ্ছগুলো আছে, এই স্বচ্ছগুলো কিন্তু এখনও আমাদের দেশে পড়ে রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি প্রতিনিয়ত আবার শেখ হাসিনাকে নতুন করে দেশে আনার কিন্তু একটা পরিকল্পনা করছে। তবে দুটি সরকারি স্টলের দায়িত্বপ্রাপ্তদের দাবি, ভুল করে লিফলেট বিতরণ করা হয়েছে। আমি অফিস প্রধান না, তো এই জন্য আমি এই বিষয়ে বক্তব্য দিতে পারতেছি না, সরি। না, এখন যাক মেলায় আমরা আছি, কিন্তু এই বিষয়ে আমি তো বললাম সবকিছু নতুন করা হয়েছে। ছাপাইলে তো আমাদের অন্তত 15 দিন সময় দেওয়া লাগে। এখন যা ছিল তো আমরা প্রমোট করতেছি, আমরা তো আর প্রধানমন্ত্রী বা বঙ্গবন্ধুকে করতেছি না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আগে থেকে নির্দেশনা দিয়েছিল যে অফিসে এগুলো যেগুলো আছে সবগুলো এই ধরনের সবকিছু বিনষ্ট করে ফেলতে হবে, এবং তারা আমাকে বলে নিশ্চিত করেছে যে তাদের অফিসে যেগুলো আছে সেগুলো বিনষ্ট করবে। তারপরও জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের কাছে এই বিষয়ে আমাদের যে সকল করণীয় যে সকল আছে লিখিতভাবে সেটা আমরা তাদের কাছে জানতে চাইব। মেলায় 33টি সরকারি ও 2টি বেসরকারি সহ মোট 35টি স্টল রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহীর বাগমারায় তেলের ডিপোতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 400 ব্যারেল তেল। ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার সন্ধ্যায় তাহেরপুর বাজারে পদ্মা অয়েল লরি থেকে তেল স্থানান্তরের সময় হঠাৎ আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে একটি তেলের ডিপো, একটি তেলবাহী লরি এবং পাশের একটি বাড়ি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে সিগারেটের আগুন কিংবা বৈদ্যুতিক তারের কারণে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রায় 3 ঘন্টার আগুনে পুড়ল গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরি কারখানা। এতে 2 জন নিহত হয়েছেন। পুড়ে গেছে কারখানার প্লাস্টিক পণ্য, কেমিক্যাল সহ বিভিন্ন মালামাল। তবে আগুনের সূত্রপাত নিয়ে প্রাথমিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। রোববার দুপুর 1:30টার দিকে শ্রীপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের M&U টিমস লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহূর্তে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। কারখানার আশপাশে বসতবাড়ির লোকজনের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাম করতেছিল, ডাম আছে পরে এটাতে গরম হইয়া আগুন লেগে পরে ফুসতে পারে চার সাইডে আগুন ছড়িয়ে গেছে, ভিতরে লোহা পর্যন্ত গলে গেছে। এরকম অবস্থা এখানে দেখা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এখানে একটা ওয়েস্টের শেড আছে, এখানেই বিস্ফোরণটা হয়েছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাম আছে, কেমিক্যালের ড্রাম। আমরা যারা মেসেজ পেয়েছি এখানে রেজিন ছিল, রেজিন কেমিক্যাল ছিল, বাট আমাদের ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে কি আছে এখানে। আগুন নিয়ন্ত্রণে বা ড্যাম্পিং ডাউন হতে সময় লাগবে। দেখতে পাচ্ছেন জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমাদের টিম এখনো কাজ করছে। অগ্নিকাণ্ড নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফায়ার সার্ভিসের পক্ষ হতে আমাদেরকে জানানো হয়েছে যে এই বিষয়ে তারা আরও ক্লিয়ারলি পরে জানাতে পারবে, কারণ হচ্ছে এখনও পর্যন্ত তারা সম্পূর্ণ ডেব্রি সম্পূর্ণ যে অংশগুলো পুড়ে গিয়েছে এগুলো সার্চ করতে পারেনি। করার পর আমরা আরও ডিটেলসে জানতে পারবো। অগ্নিকাণ্ডে 2 জনের মরদেহ উদ্ধার করা হলেও তাদের পরিচয় মেলেনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম বেড়েছে। এরই মধ্যে চট্টগ্রাম বন্দরের সঙ্গে করাচির সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে। আমদানি রপ্তানি সংশ্লিষ্টরা বলছেন, বাণিজ্যিক সম্পর্ক থেকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পথ খুঁজতে হবে বাংলাদেশকে। আমদানির বাইরে রপ্তানি নিয়েও ভাবতে হবে ভবিষ্যতে। চট্টগ্রাম কাস্টম হাউস ও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে 17 কোটি 94 লাখ ডলারের পণ্য। গত বছর একই সময়ে এসেছিল 14 কোটি 10 লাখ ডলারের। এবার আমদানি হয়েছে পোশাক শিল্পের কাঁচামাল, পেঁয়াজ, আলু, পরিশোধিত চিনি, ডলোমাইট, কাঁচ শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন পণ্য। আমদানি বাড়লেও ছোট বাজার ও রপ্তানিতে যথাযথ ব্যবস্থা না থাকায় পাকিস্তানে বাংলাদেশি পণ্য রপ্তানি শূন্যের কোঠায়। সম্প্রতি দুবাই, করাচি, চট্টগ্রাম রুটে চালু হয়েছে সরাসরি শিপিং সার্ভিস। একে ইতিবাচকই মনে করছেন আমদানিকারকরা। কোয়েশ্চেন করছি না যে চায়না থেকে
ডিরেক্ট এরকম 11 দিনে এটা আসলো, আমি এটা 100% এক্সামিন করবো বা এরকম কোনো বিষয় নাই। তো পাকিস্তানের ক্ষেত্রে আমরা কেন এইভাবে এটা চিন্তা করব? কাস্টম এটা করতে পারে, তারা চাইলে 100% এক্সামিন করে জিনিসগুলো ডেলিভার করতে পারে। পাকিস্তান থেকে আমাদের এইসব পণ্য আগেও আসতো, এখনও আসতেছে, একটু বড় আকারে, ভলিউম বেশি। রোজাকে টার্গেট করে যে সকল পণ্য আমাদের বাংলাদেশে আমদানি হয় সেই ধরনের পণ্যগুলোকেই তারা কিন্তু এখানে আনতেছে। নতুন জাহাজ সার্ভিসের মাধ্যমে 2 দফায় করাচি থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে প্রায় 1126 কন্টেইনার পণ্য। এই রুটে আরও নতুন শিপিং লাইন যুক্ত হওয়ার সুযোগ দেখছে বন্দর কর্তৃপক্ষ। আমদানিকারকরা যদি উৎসাহী হয় এবং পাকিস্তান বা দুবাই থেকে যদি আরও কার্গো ইম্পোর্ট করতে চায়, তাহলে এই ধরনের সার্ভিস ভবিষ্যতে আরও বাড়বে। 1 মাস বা 40 দিনের মধ্যেই এটা একটা রোটেশন কমপ্লিট করে। গত অর্থ বছরে পাকিস্তান থেকে মোট 62 কোটি 70 লাখ ডলারের পণ্য আমদানি করেছিল বাংলাদেশ, যা দেশের মোট আমদানির 1%। এখন থেকে প্রতি 38 থেকে 42 দিন পর পর দুবাই থেকে করাচি হয়ে এই জাহাজটি চট্টগ্রাম বন্দরে পণ্য আনা নেওয়ার কথা রয়েছে। আর এর মাধ্যমে বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে পাকিস্তানের সাথে নতুন বাণিজ্যিক সম্ভাবনা উকি দিচ্ছে বাংলাদেশের, যার প্রভাব পড়তে পারে দেশের পণ্য বাজারেও। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কোনো কাজেই লাগছে না সিলেট নগরের 5টি ফুট ওভারব্রিজ। পথচারীরা ব্যবহার করছেন না ফুট ওভারব্রিজ। নগর পরিকল্পনাবিদরা বলছেন উপযুক্ত স্থান নির্ধারণ না করায় সুফল পাচ্ছে না নগরবাসী। অর্থ বরাদ্দ পেলে ফুট ওভারব্রিজ ব্যবহার উপযোগী করতে উদ্যোগ নেওয়া হবে বলছে সিটি কর্পোরেশন। সিলেট নগরীর বন্দরবাজারে 2015 সালে নির্মিত হয় প্রথম ফুট ওভারব্রিজ। এরপর নগরীর হুমায়ুন চত্বর, টিলাগড়, শাহপরান ও আখালিয়াতে নির্মাণ করা হয় আরও 4টি। এসব ফুট ওভারব্রিজ নির্মাণে মোট ব্যয় 7.5 কোটি টাকা। তবে ব্যবহারে অনীহায় ব্যয়বহুল এই সেতুগুলো পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। নগরবাসী বলছে সড়কগুলো সরু হওয়ায় ফুট ওভারব্রিজ ব্যবহারের প্রয়োজন পড়ে না। এছাড়া বয়স্কদের ব্যবহারের জন্য সেতুগুলো অনুপযোগী। ওভারব্রিজগুলা আগামীতে যখন দেওয়া হবে তখন এই পরিবেশ পরিস্থিতি বুঝে যেখানে জনগণের সুবিধা হবে, কাজে লাগবে, সেখানে ওভারব্রিজগুলা দিলে আমার মনে হয় অনেকাংশে ভালো হবে। পরিকল্পনাবিদরা বলছেন স্থান ও প্রয়োজনীয়তা বিবেচনা না করেই তৈরি হওয়ায় কাজে লাগছে না ফুট ওভারব্রিজ। পরিকল্পনাহীনভাবে করা হয়েছে। আমাদের দেশে যেরকম প্রজেক্টগুলো হয়, কারো একজনের ইচ্ছায় হয়তো এটা হয়ে গেছে, এটা সমন্বিত কোনো পরিকল্পনার অংশ না। এর মধ্যে বন্দরবাজারে ফুট ওভারব্রিজটি 3 বার নিলামে তুলেও দর না মেলায় সরাতে ব্যর্থ হয়েছে সিটি কর্পোরেশন। নতুন করে অর্থ বরাদ্দ পেলে ব্যবহার উপযোগী করতে উদ্যোগ নেওয়া হবে বলছেন কর্মকর্তারা। আমরা বন্দরের পয়েন্টটা রিমুভ করার চেষ্টা করেছিলাম, তো আমরা টেন্ডার দিয়েছিলাম, 3 বার টেন্ডার দিয়েছি। যেখানে 1,66,00,000 টাকার খরচ, সেখানে 22 লক্ষ টাকা। আসলে এটা তো হয় না, যার কারণে আমরা এটার কার্যক্রমটা গ্রহণ করে নেই। আর ভবিষ্যতে এ ধরনের প্রকল্প হাতে নেওয়ার ক্ষেত্রে উপযোগিতা বিবেচনার পরামর্শ সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক অ্যাটর্নি জেনারেল এবং অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে আজ সোমবার দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। আর আজ সকাল 10টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন হবে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রীয় শোক পালনে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। মরহুমের রুহের মাগফিরাতের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। রাজশাহীতে জমে উঠেছে 8 দিনব্যাপী বইমেলা। মেলায় স্থান পেয়েছে হুমায়ুন আহমেদ থেকে শুরু করে কমিক, সায়েন্স ফিকশন সহ নানা বিষয়ের বই। প্রকাশকরা বলছেন মেলায় বইপ্রেমীদের সাড়াও মিলছে বেশ। নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট করতেই উদ্যোগ বলছেন আয়োজকরা। 8 দিনের জন্য বইপ্রেমীদের পদচারণায় মুখর রাজশাহীর কালেক্টর মাঠ। প্রতিদিনই বাড়ছে তাদের আনাগোনা। বই কিনতে বা ঘুরে দেখতে একা ও দল বেঁধে আসছে সব বয়সের মানুষ। নানা রূপে সেজেছে মেলার প্রতিটি স্টল। জহির রাইহান থেকে শুরু করে হুমায়ুন আহমেদ, বিক্রি হচ্ছে সবার বই। মেলার আকর্ষণ হিসেবে আরও থাকছে কমিক্স, সায়েন্স ফিকশন সহ শিশুদের বিভিন্ন ছড়ার বই। অনেকেই আসছেন পরিবার পরিজন নিয়ে, কেউ আসছেন প্রিয়জনের সাথে। মেলায় ঘুরে ঘুরে বেছে নিচ্ছেন পছন্দের বই।
বিভিন্ন বই দেখলাম ঘুরে ঘুরে। আমার বেশি পছন্দ হলো গোয়েন্দা সিরিজগুলো। এখানকার যারা তরুণ আছে বা স্কুল বা কলেজে যারা পড়ে তাদের জন্য এটা খুবই ভালো একটা উদ্যোগ হবে। আমি প্রথমবার বইমেলায় আসছি, তো এখানে অনেকগুলো স্টল আছে, সব রকমেরই বই আছে। বিশ্বাস করি যে মোবাইল ডিজিটাল এইগুলো এফেক্ট থেকে বের হয়ে ওরা কিন্তু বইয়ের দিকেই আগ্রহী হবে। আয়োজকরা বলছেন নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট করতেই রাজশাহীতে এই উদ্যোগ। আগামীতে মেলার পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা তাদের। দর্শক আসতেছেন, তারা বইয়ের সাথে পরিচিত হচ্ছেন, অনেক বই বিক্রি হচ্ছে, পাশাপাশি মানে আমাদের ইয়াং জেনারেশন যারা তারা এখানে এসে অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছে। মেলায় রয়েছে 100টি স্টল। গত 18 তারিখ শুরু হওয়া বইমেলা চলবে 25 তারিখ পর্যন্ত। দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকছে দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত, আর ছুটির দিনে বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে মেলা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র চুক্তির দুর্নীতির বিষয়ে সিটি মিনিস্টার ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্য ক্যাবিনেটের নীতি ও নৈতিকতা দলের এক প্রতিনিধি। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম এক্সপ্রেস। এতে বলা হয়, দুর্নীতির অভিযোগ বিষয়ে গত বৃহস্পতিবার ক্যাবিনেট অফিসের প্রোপ্রাইটি অ্যান্ড এথিক্স টিমের একজন প্রতিনিধি টিউলিপের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রূপপুর বিদ্যুৎ কেন্দ্র চুক্তির দুর্নীতিতে তার নাম আসা নিয়ে কর্মকর্তাদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। তবে দুর্নীতিতে জড়িত থাকার কথা অস্বীকার করে নিজেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে দাবি করেছেন শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ। 2013 সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মস্কো সফরের সময় রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রাথমিক চুক্তি হয়। সে সময় তার সফর সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। এই চুক্তিকে দুর্নীতি এবং টিউলিপের জড়িত থাকার অভিযোগ তদন্ত করছে দুদক। ইয়েমেনে বিমান হামলা চালানোর সময় নিজেদের একটি F-18 যুদ্ধবিমান ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। একে দুঃখজনক ফ্রেন্ডলি ফায়ার বলছে মার্কিন সামরিক বাহিনী। তাদের দাবি, বিমানটি বিধ্বস্ত হলেও এর 2 পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন আহত হয়েছেন। শনিবার সেন্টকম এক বিবৃতিতে জানায়, মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান F-18 হর্নেটটি ফ্রেন্ডলি ফায়ারের শিকার হয়ে ভূপাতিত হয়। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির অংশ হিসেবে শনিবার তেল আবিবে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের হুথিরা। এর জেরে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ সময় ভুলক্রমে ছোড়া গুলিতে যুদ্ধবিমানটি ভূপাতিত হয় বলে দাবি মার্কিন সামরিক বাহিনীর।